এখন রাজনীতিটা তো একটা খেলার মতো হয়ে গেছে। সেই খেলাতে কে কখন কোন কার্ডটা খেলেন, তার পেছনের কি উদ্দেশ্য থাকে সেগুলোকে আসলে বিবেচনায় নিতে হবে। তারা যেটা করলো যে তারা এমন একটি ইস্যু সামনে নিয়ে আসলো যে ইস্যুতে তারা একটা জনগণকে চাঙ্গা করতে পারবে। জনগণকে এই মুহূর্তে চাঙ্গা করার জন্য তাদের হাতে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছাড়া ভালো কোনো অস্ত্র তাদের হাতে নেই। তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তো গোলাম আজম কিন্তু খুব মন খারাপ করতেন যে তিনি তো আসলে বাংলা চাননি, তিনি পাকিস্তান চেয়েছেন। যদি আমরা দেখি এনসিপি, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল এবং সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, নিষিদ্ধের দাবি জানাচ্ছে। বিপরীতে এই যে বিএনপি, জাতীয় পার্টি, বাম রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না। তারা কেন চাইছে না, অথবা এনসিপি জামায়াত যে চাইছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। যারা আমরা খুব আনফরচুনেটলি একটা জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যে আমরা পড়ে গেছি। পুরো জাতি পড়ে গেছে। যে বিষয়গুলো জাতির জন্য মুখ্য এবং রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ ছিল, সেই জায়গাগুলোকে আমরা ইগনোর করছি। এবং যে বিষয়গুলোকে সামনে নিয়ে আসছি, সেই বিষয়গুলো আসলে এই মুহূর্তে জাতির জন্য খুব কি গুরুত্বপূর্ণ ছিল। এখন রাজনীতিটা তো একটা খেলার মতো হয়ে গেছে। সেই খেলাতে কে কখন কোন কার্ডটা খেলেন, তার পেছনের কি উদ্দেশ্য থাকে সেগুলোকে আসলে বিবেচনায় নিতে হবে। এনসিপির কে যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, দলটি প্রতিষ্ঠার পর থেকে নিজেদের মধ্যে যথেষ্ট কোন্দল তৈরি হয়েছে এবং যথেষ্ট ভাঙনের কথা তৈরি হয়েছে। দুর্নীতির দায়ে তাদের একজন সংগঠককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সো এই বিষয়গুলো যখন সামনে চলে আসলো, তারা যেটা করলো যে তারা এমন একটি ইস্যু সামনে নিয়ে আসলো যে ইস্যুতে তারা একটা জনগণকে চাঙ্গা করতে পারবে। এবং জনগণকে এই মুহূর্তে চাঙ্গা করার জন্য তাদের হাতে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছাড়া ভালো কোনো অস্ত্র তাদের হাতে নেই। আর সেখানটাতে কারা সবার আগে সমর্থন দিয়েছে? সমর্থন দিয়েছে হলো জামায়াতে ইসলাম সহ ইসলামপন্থী দলগুলো বা জামায়াতের বি টিম বলে যে দলগুলো পরিচিত, তারা সমর্থন দিয়েছে। তাহলে এখানে তো একটা সমীকরণ খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে এবং তাদের উদ্দেশ্য কি হতে পারে। একটা গভীর একটা মজারও বিষয় আছে যে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তো গোলাম আজম কিন্তু খুব মন খারাপ করতেন যে তিনি তো আসলে বাংলা চাননি, তিনি পাকিস্তান চেয়েছেন। তো তিনি হয়তো নিশ্চয়ই ওনারা যখন সবাই এক কাতারে যোগ হবেন তখন নিশ্চয়ই বলবেন যে না বাবা, তোমরা এই স্লোগানটা অন্তত ঠিক দাওনি, তোমরা অন্তত বলতে পারতা যে গোলাম আজমের পাকিস্তানে আওয়ামী লীগের ঠাঁই নাই। তো এইভাবে তো একজন লোককে, তাদের নেতাকে এইভাবে তো ইয়ে করাটা ঠিক হয়নি তাদের। দ্বিতীয়ত আপনি যে জিনিসটা দেখেন যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে অন্য যে দলগুলো তারা কেন নিষিদ্ধ হতে চাচ্ছে, করতে চাচ্ছে না? তাদের মধ্য থেকে জাতীয় পার্টির একটা স্টেটমেন্ট পাওয়া গেছে এবং অন্যরাও আমার ধারণা একই স্টেটমেন্টের মধ্যে আসবে। সেটা হলো যে বহুদলীয় গণতন্ত্রে তারা চায় না যে কোনো একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। এখন যে অপরাধ বা যে স্বৈরতন্ত্রের কথা বলা হচ্ছে সেটা নিয়ে বিচারের কথা বলা হচ্ছে এবং বিচারও কিন্তু চলমান প্রক্রিয়া চলছে। আমরা সামাজিক রাজনীতিতে যে জিনিসটা কিন্তু খুব তানভীর হোসেন, দেখছি সেটা অনেকে হলো যে বলছেন, যারা এই দাবি করছেন তারা বলছেন যে আওয়ামী লীগ তো জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, তাহলে কেন আওয়ামী লীগ যেই কাজ করেছে এরপরে তাহলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? জি। এটা খুবই ভালো প্রশ্ন। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? জামায়াতকে নিষিদ্ধ করে কি আওয়ামী লীগ টিকাতে পেরেছিল? একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেটাকে সে নিষিদ্ধ করে রেখে রাজনীতি করা, সেটার কি পরিণতি হতে পারে সেটার একটা প্রমাণ তো আওয়ামী লীগ নিজেই দেখেছে। আর আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার পিছনে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত। সো আপনি যখন জামাতের প্রসঙ্গটা আনবেন তখন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আপনাকে সাথে নিয়ে আসতে হবে। এখন আপনি তো এরশাদের জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি,
এরশাদকেও তো একইভাবে ফ্যাসিবাদী শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 90-এর গণজাগরণের পরে এরশাদের দলকে তো নিষিদ্ধ করা হয়নি। এরশাদ তো জেলে ছিলেন, ইলেকশন করেছেন। সো সেই বিষয়গুলো তো আছে। এখন ইতিহাস থেকে উদাহরণ না নিয়ে যেটা হচ্ছে, ইতিহাসের মধ্যে নতুন অধ্যায় সংযুক্ত করা হচ্ছে। এখানে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে, এই সময়ে বাংলাদেশ আছে একটা উপমহাদেশে যে যুদ্ধটা হচ্ছে ভারত পাকিস্তান, সেই যুদ্ধ এবং মিয়ানমারে যে যুদ্ধটা হচ্ছে, সেখানে আরাকানের সাথে মিয়ানমার মিলিটারি যে যুদ্ধটা হচ্ছে এর মধ্যে আছে। এর মধ্যে আপনি দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি, এর মধ্যে আরেকটা মজার খবর হলো যেটা আইএমএফ ফিরে চলে গেছে, কিস্তির টাকা না দিয়ে চলে গেছে। তো এত সব যখন খারাপ খবর, ওর মধ্যে জনগণকে কিভাবে ব্যতিব্যস্ত রাখা যায় সেই কৌশল নিয়েছে এনসিপি। এবং এনসিপি তো মানে সরকার তো এনসিপি সরকার, সরকার তো আসলে এনসিপি যারা নেতারা তারাই তো সরকারকে বসিয়েছে। তো এখানে সরকার এবং এনসিপির মধ্যে এক ধরনের যোগাযোগ আছে। সেই যোগাযোগটা হলো মানে একজন আরেকজনের বিরুদ্ধে কি বলবে, কতটা বলবে, সেই জায়গাটা থেকে তাদের মধ্যে এক ধরনের সমন্বয় হয়েছে। তানভীর তো হোসেন, এই আপনি জায়গাটা থেকে জি আপনি এনসিপির কথা বলছিলেন, আমি একটু একটা জিনিস তুলে ধরি। গত বছরের 28 অক্টোবর আওয়ামী লীগ সহ 11টি দলের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তারা বর্তমানে দুজনই যে রাজনৈতিক দল এনসিপি তার মুখ্য সংগঠকের দায়িত্বে আছেন। পরের দিন 29 অক্টোবরই তারা এই রিটটি প্রত্যাহার করে নেন এবং এখন তারা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন। তাহলে তখন তারা রিট করলেন, আবার পরের দিন রিট প্রত্যাহার করে নিলেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তানভীর হোসেন? তখনকার রাজনৈতিক বাস্তবতা, তখন তাদের যারা পরামর্শক ছিলেন বা তাদের যারা রাজনৈতিকভাবে তাদের যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন, এনসিপি যেটা আমরা দেখি সেটা হলো সামনে কিছু ছাত্রদের রাজনৈতিক বলয়, কিন্তু এর পিছনে যে একটা ডিপ স্টেট আছে এই বিষয়টা অনস্বীকার্য। এই বিষয়টা আসলে সকলেই এখন স্বীকার করেন। সুতরাং এনসিপি কখন কি পদক্ষেপ নিবেন সেটা কারা প্রেসক্রাইব করেন, সেটা তো এই বিষয়ে তো একটা প্রশ্ন এসেই যায়। এখন যারা একবার বলবেন যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আইনানুগ ভাবে, প্রশ্ন হতে পারে যে তারা কেন এখন সে আইনানুগ প্রক্রিয়া কেন যাচ্ছে না, কেন তারা সরকারের উপর এবং জনগণের উপর প্রেসার ক্রিয়েট করছে। এখন আমার যেটা কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা আসলে কি আপনার হলো যে সুফল ভোগ করবেন বলে তারা মনে করেন, রাজনৈতিকভাবে তারা আসলে কি অ্যাচিভ করবেন, সেই অ্যাচিভমেন্টটা রাষ্ট্রের পক্ষে, রাজনীতির পক্ষে কতটা আপনার হলো ভালো হবে বা মন্দ হবে, সেই জায়গাটা নিয়ে আসলে একটা প্রশ্ন উঠতে পারে। আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সেই দল যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো স্বাধীনতার প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ সবসময় আপোষহীন ছিল। এবং সেই জায়গাটাতে একটা অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের মতো করে একটা ন্যারেটিভস তৈরি করার সবসময় চেষ্টা করেছেন। তো এখন সবকিছুর পরে, এখন 50 বছর পরে এসে আওয়ামী লীগের বাস্তবতা যেমন বদলেছে, তেমনি আপনাকে দেখতে হবে, একটু আগে রুবেল ভাই যেটা বলেছেন, গত 15 বছরে যেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচার তিনি যেভাবে চান, আমি তার সাথে যোগ করতে চাই 15ই আগস্টের পর থেকে, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো কি দায় মুক্তি পাবে? তো এই যে দায় মুক্তির রাজনীতি থেকে আমার মনে হয় যে বেরিয়ে আসতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই যে দায় মুক্ত হয়ে যাবে দেশ, তা কিন্তু না। আমাদেরকে অবশ্যই রাজনীতির জায়গায় ফিরতে যেতে হবে। এখন সবকিছুর মধ্যে আলটিমেটামের রাজনীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, আমি যা চাই, আমি আপনার একটা জোকস বলি, আমাদের এই শিশুদের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, তাড়াতাড়ি দাও, না না এই মুহূর্তেই দাও। তো এই যে সবকিছু যে এই মুহূর্তেই চাওয়া, সেটা কিন্তু রাজনীতির জন্য কখনোই শুভকর কোনো ভবিষ্যৎ তৈরি করবে বলে আমি মনে করি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।